আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আপনাদের সঙ্গে কথা বলবো, আলোচনা করব এবং দেখতে থাকুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন বিশেষ অতিথি সঞ্জিত দেবনাথ স্যার। তো ওনার সঙ্গে পরিচয় করে নেব। উনি একজন রাইটার, তো লেখক হলেন সমাজের দর্পণ, যিনি কলমের মাধ্যমে মানুষের ভাবনা, অনুভব, ইতিহাস ও কল্পনাকে তুলে ধরেন। একজন লেখক, শব্দের কারিগর, যিনি সাহিত্য, গল্প, প্রবন্ধ ও কবিতার মাধ্যমে সমাজকে শিক্ষা দেন, মনকে উদ্বুদ্ধ করেন এবং ভাবনার নতুন দিগন্ত খুলে দেন। তাদের লেখনী ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ হয়ে থাকে। চলুন আমরা আজকে আমাদের মাঝে উপস্থিত ওনার সাথে পরিচয় করে নেব। তো নমস্কার স্যার। নমস্কার। পজিটিভ বার্তায় আপনাকে আবারও অনেক অনেক স্বাগত। তো আপনি তো এর আগেও এসেছেন, তো এটা নিয়ে সেকেন্ড টাইম হয়তো। তো কেমন লাগছে আবারও এসে? না, আপনাদের পজিটিভ বার্তা এসে ভালোই লাগছে, পজিটিভ আলোচনা চলছে। ধন্যবাদ স্যার। তো আপনি যে এই লেখালেখির জগতে এলেন এবং যে এই লেখালেখির শুরুটা কিভাবে করলেন, আর এই যে মুক্ত মনা সঙ্গে পরিচয় কিভাবে হলেন, সেটা একটু জেনে নেব আপনার কাছ থেকে। আসলে খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর লেখালেখির জগতে আমরা মূলত বেশিরভাগ ক্ষেত্রেই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির ম্যাগাজিন থেকেই বেশিরভাগ শুরু হয়। এছাড়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাড়াও যেমন আমরা রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, তাদের তো কলেজ ছিল না, স্কুলও হয়তো নজরুল কিছুটা নজরুলও যেতে পারেনি তারা, তারপরেও ইনফর্মাল এডুকেশনের মধ্য থেকে তারা অনেক কিছু করেছে। তা আমরা মূলত ফর্মাল এডুকেশনের মধ্য থেকেই, পুঁথিগত বিদ্যার থেকে আস্তে 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 লেখালেখির মধ্যে অনুপ্রাণিত হয়েছিল। হ্যাঁ, ধন্যবাদ। তো এই যে মুক্তমনা লেখক, এই মুক্তমনাটা বলতে আমরা কি বুঝি, একটু যদি আপনি বলেন আমাদেরকে। মুক্তমনা এখানটায় আমরা ফ্রিল্যান্স রাইটার বলি। ফ্রিল্যান্স রাইটার বা ফ্রিল্যান্স জার্নালিস্টও আছে, সেখানে কোনো মিডিয়ার কাছে বাধা ধরা থাকে না। অথবা কেউ কেউ আছেন যে কোনো একটা বিষয় নিয়ে লিখতে ভালোবাসেন, আর কেউ কেউ আছেন যে না, আমি আমার এই ইনফর্মাল এডুকেশনের মধ্যে, আমাদের জীবনটাই ইনফর্মাল এডুকেশনের মধ্যে দিয়ে চলে ফর্মাল এডুকেশনের মাধ্যমে। তো সেই ইনফর্মালি সে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে চান, যখন যেটা ভালো লাগে, যখন যেটা চেতনার মধ্যে ধরা পড়ে সেটার উপরে লিখতে চান। আর কোনো কোনো রাইটার বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটা একঘেয়েমি বা এককেন্দ্রিকতার মতোই, যে আমার এই বিষয়টাই ভালো লাগে, এই বিষয়ের উপরে লেখালেখি করেন। বা কেউ আছে কোনো মিডিয়ার কাছে বাধা ধরা, যে না ওই মিডিয়াকে আমি আমার লেখা দেবো বা আমার কথা বলবো। আর কেউ আছেন যে না, আমি কোনো মিডিয়ার কাছে বাধা ধরা নয়, আমি মুক্তভাবেই লেখালেখি করবো, যখন যিনি ডাকবেন সেখানে যাব, যখন যে ব্যাপারে কথা বলার প্রয়োজন হবে আমি কথা বলবো। আচ্ছা, এই একটু ফিল্ম। হ্যাঁ, তো ধন্যবাদ স্যার। মুক্তমনা বলতে আমরা এটাই বুঝলাম স্যারের কাছ থেকে। তো এরপরে আবারও জানবো যে আপনার লেখার মধ্যে সব থেকে বেশি প্রভাব ফেলেছে কোন বিষয়টি? আসলে আমি তো কোনো রকম যে কোনো একটার দিকে মধ্যে সীমাবদ্ধ থাকার মতো অবস্থায় নেই, থাকতে পারিও না। যেমন একটি লেখা, এটা সাধারণত আমরা ওই ব্যাপারটা যেতে চাই না বা অনেকে যান না, আবার কেউ কেউ যান। যেমন আমাদের করোনার সময় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বোবডে ছিলেন। তো উনি কারোর একটা বাইকে উঠেছিলেন, সেই বাইকে ওঠার পরে ওই ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টেরই বিশিষ্ট অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ মন্তব্য করেছিলেন, ওই নিয়ে একটা মামলাও হয়। সেখানটা জাস্টিস অরুণ মিশ্র তখন প্রশান্ত ভূষণকে ফাইন করেছিলেন, জরিমানা করেছিলেন, কিন্তু উনি দিতে চাইছিলেন না। তারপরে 1 টাকা করেছিলেন প্রথা ভেঙে, তারপরেও দিতে চাইছিলেন না। বলছে যে না, আমি দিতে পারবো না। কেন দিতে পারবো না? যেমন কন্টেম্প্ট অফ কোর্ট আছে, তদ্রূপ এখানে কন্টেম্প্ট অফ কনসায়েন্স, অর্থাৎ বিবেকের অবমাননা। তো ওই ব্যাপারে আমি একটা লেখা লিখতে গিয়ে দৈনিক সংবাদে দেখলাম যে এই নিয়ে আমার জানা মতো অনেকে আমাকে বলেছে সুপ্রিম কোর্ট নিয়ে এই ধরনের কমেন্টস করা ঠিক না। তো সেখানে বিবেকের অবমাননার বিষয়টা, যে বিবেকের যে মর্যাদা রক্ষা করা, সেখানে সেই বিষয় নিয়ে কথা বলা যায়। তো বিবেকের উপর সব কিছু নির্ভর করে। ঠিক, ধন্যবাদ স্যার আপনাকে। তো স্যার এরপরে আবারও আপনাকে কাছে জানতে চাইবো যে আপনি কি কখনো মত প্রকাশের জন্য সামাজিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, হয়েছি। কারণ মত প্রকাশের ক্ষেত্রে আসলে একটা বিষয় খুব পরিষ্কার, যে আমরা তো কেউই ঠিক কারোর সঙ্গে মিলে চলতে পারি না, বা প্রত্যেকের চেতনা একরকম নয়। এই চেতনার যে ডিফারেন্স, যে পার্থক্য, ওই কারণে বিভিন্ন সময় দেখা গেলো যে একটা সত্য বিষয়ই তুলে ধরা হলো বা কথা বলা হলো,
তো হয়তো এই সত্যটা আমি যেটা মনে করছি সত্য, সেটা অন্যের কাছে মনে হচ্ছে যে সত্য, কিন্তু আমার বিপক্ষে চলে যাচ্ছে, বা এটা এই মুহূর্তে এই কথাটা এখানে মানে হলে লোকসান হয়ে যাচ্ছে। তো সেখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা এসছে, আক্রমণও হয়েছে। তো হতেই পারে, এই অবস্থায় চলবে, আমাদের কিছু করার নেই। ঠিক। ধন্যবাদ স্যার আপনাকে আবারও। তো এরপরে আবারও জানতে চাইবো যে মুক্ত চিন্তা ও সাহিত্য আপনি কিভাবে এই দুটিকে যুক্ত করেন? কিভাবে যুক্ত করি? হ্যাঁ স্যার, মুক্ত চিন্তা এবং সাহিত্য। সাহিত্য, দেখুন, মুক্ত চিন্তা এবং সাহিত্য ইন্টার অ্যান্ড কোরিলেটেড, মানে একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ সাহিত্যে যদি মুক্ত চিন্তা, মুক্ত চেতনা কাজে না লাগানো যায়, তাহলে সেই সাহিত্য আমাদের জন্য তেমন কোনো কাজে আসবে না, বরং আমাদের ক্ষতিরই কারণ হয়ে যাবে। সাহিত্যে যতটা সাহিত্যিকাররা, লেখকরা ওনার যে মুক্ত চিন্তা, যে ওনার যে চেতনা, সেই চেতনার বহিঃপ্রকাশ ঘটবে। তো কাজেই সেখানে তো মুক্ত চিন্তা এবং সাহিত্য একের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক। তো এরপরে আবারও আসবো আপনার কাছে আবারও একটি প্রশ্ন নিয়ে। আপনার লেখায় নারী বা মানবাধিকার নিয়ে কত গুরুত্ব পাচ্ছে সেটি? লেখায় মানবাধিকার, আমরা মানুষ হিসাবে মানবাধিকার নিয়ে তো আমাদের লেখা লিখতেই হবে। আমরা কখনোই কোনো লেখা এমনভাবেই লিখবো না, বা এমন চিন্তাই আমরা করতে পারি না যেটা মানুষের বিপক্ষে যাবে, মানুষের ক্ষতি হবে, অর্থাৎ মানবাধিকার রক্ষিত হবে না, সুরক্ষিত হবে না। আর মানবাধিকার সুরক্ষিত করার মধ্য দিয়ে আমরা নারী অধিকারকে তো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ নারী অধিকার যদি সুরক্ষিত না হয়, সৃষ্টির মূলেই আমরা দেখছি যে নারীরাই মানে সৃষ্টির আধার। সেখানে পিতা মাতা দুজনের গুরুত্ব সমান। যেমন আমাদেরকে যদি কেউ প্রশ্ন করেন যে পিতা বড় না মাতা বড়, এরকম প্রশ্ন হয়, তো কখনো কখনো মনে হয় যেন আমি কাকে বড় বলবো। কারণ অনেক সময় আদর, স্নেহ বা চকলেট দেওয়া, ছোটোবেলার মানে এইসব বিষয়গুলো, বা চিপস কিনে দেওয়া, অনেক সময় মনে হয় যেন বাবা বড়। আবার কেউ কেউ বলে না মা বড়। তো এখানটায় মা একটু বেশি মারলে বলবে বাবা ভালো, এরকম বলে। কিন্তু বেসিক্যালি আমাদের কাছে সাধারণত আমরা এইটুকু বলতে পারি যে বাবা হচ্ছে আকাশের চেয়ে উঁচু, মা পৃথিবীর চেয়ে ভারী। আমরা এইভাবে কাউকে ছোট করতে পারি না, দুজনই সমান। তো কাজে তারপরেও নারীর গুরুত্ব অনেক বেশি। কাজেই নারীর গুরুত্ব আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং নারী সমাজ যদি সঠিক পথে পরিচালিত হয়, বা আমরা সেইভাবে তাদের সেই সুযোগ সুবিধা আমরা দিতে পারি, তবে আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম মানে সন্তানরা সেইভাবেই আসবেন এবং সেইভাবেই গুরুত্ব সহকারে বড় হবেন। তখন সমাজ অনেক সুন্দর সুশৃঙ্খল হবে। কাজেই নারীর গুরুত্ব সবাইকেই ভাবতে হবে। একদম ঠিক কথা বলেছেন। নারীদের যদি সমাজে সম্মান দেওয়া হয়, তাহলে কিন্তু আগামী প্রজন্ম বা তাদের বাচ্চারা তারা কিন্তু অটোমেটিকলি মাকে তখন সম্মান দিতে, এখানে যদি সমাজে নারীরা সম্মান পেলেই পুরুষরা পাবে। একদম একটা সঙ্গে জড়িত, ঠিক আছে? আমরা মানে যাতে কেউ অবহেলিত না হয়, সেই জন্য আমরা বলি যে গুরুত্ব কেমন দিচ্ছি। গুরুত্ব সবাই সমান, কিন্তু তারপরে নারীর গুরুত্ব একটু বেশি, মাতৃত্বের গুরুত্ব অনেক বেশি দিতে হবে। আজকালকার আমাদের সমাজে নারীদের গুরুত্বটা অনেকটাই কম বলবো, কারণ অনেক সময় দেখি যে পুরুষ শাসিত সমাজ আমাদের হয়ে গেছে। সেখানে সেই পুরুষ শাসিত সমাজে নারীদের গুরুত্বটা একটু কমই থাকে, এবং মহিলাদের একটু কমই বাড়ি থেকে যেমন বেরোতে দেওয়া হয় না, বা কোনো কাজ করতে দেওয়া হয় না। তো এই নারীদের ওপর কিছু কি লিখছেন, বা আপনার কোনো লেখা আছে কি? শুধু এটার উপরে আমি লিখিনি, কিন্তু লেখার মধ্যে দিয়ে নারীর গুরুত্বটাকে আমি বেশি বড় মনে করি। তো অ্যাকচুয়ালি এই যে আমরা আমাদের বর্তমান সমাজে যে দেখতে পাচ্ছি যে নারীরা খুব অবহেলিত হচ্ছে, সেখানে পুরুষ শাসিত সমাজ আমরা মনে করছি এটা অ্যাকচুয়ালি পুরোটাই অজ্ঞতা। এখানে একটা অজ্ঞতা কাজ করছে, যে একটা শক্তি, একটা পাওয়ার, এই ধরনের একটা, যে আমার শক্তি বেশি, আমাদের বুদ্ধি বেশি, মহিলার বুদ্ধিটা একটু কম, সেক্ষেত্রে অনেক এগুলো কাজ করে সমাজে। মূলত অজ্ঞতা কাজ করছে, মানে এটা যেভাবেই নিক না কেন, কারণ আমরা আমাদের চেতনাকে সেই জায়গায় নিতে পারছি না। এটা পরিবেশ পরিস্থিতি, বা আমরা সেইভাবে শিক্ষা আমরা পাচ্ছি না, সেইভাবে আমরা। আর সব কিছুর মূলে কিন্তু ঘর থেকে, ঠিক আছে? প্রত্যেকেরই মানে ঘর থেকেই সব শিক্ষা শুরু হয়। তো সেখানটায় শিক্ষায় অনেক মানে গ্যাপ থেকে যাচ্ছে, আর ওই অজ্ঞতার কারণে আমরা বুঝতে পারছি না এই সমস্যাগুলো আমরা লক্ষ্য করছি। নারী পুরুষের মধ্যে একটা মানে ফারাক আমরা লক্ষ্য করছি, যে নারীরা দুর্বল, অবলা, বা তাদের আমি সুযোগ পেয়েছি, আক্রমণ করলাম বা সমস্যার সৃষ্টি করলাম। এখানে অজ্ঞতার জন্য এটা হচ্ছে। সেই অজ্ঞতাকে দূর করার জন্য আমাদের নারী পুরুষ নির্বিশেষে
সবাইকেই চিন্তা করা দরকার, কাজ করা দরকার, কথা বলা দরকার ঠিক, এবং একদম ঠিক। শিক্ষায় সেইভাবে এগুলো তুলে ধরা দরকার। একদমই তাই। তবেই আমরা সবাই সুন্দরভাবে চলতে পারবো এবং সুশৃঙ্খল পথে প্রত্যেকের স্বার্থ সুরক্ষিত হবে। একদম সেখানে তাই। কেউ নির্যাতিত হবে না। একটা পরিবার সুন্দর হবে, আর পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হবে এবং অটোমেটিকলি বাচ্চারাও সেটাই শিখবে। ওই ঘর অজ্ঞতাটার থেকে জন্য শুরু করতে হবে ঘর জিনিসগুলো, থেকে শুরু করতে হবে এবং এই অজ্ঞতাটা আমাদের প্রত্যেকের ক্ষতি করছে। ক্ষতি আমি করছে। পুরুষ, আমার মানে পাওয়ার আমার বেশি, পাওয়ার বেশি, আমার হ্যাঁ, বুদ্ধি বেশি, আপনি নারী, মহিলারা, আপনার পাওয়ার কম, হ্যাঁ, এই যে মানে এখানে আমার একটা আওতায় gap। আপনাকে থাকতে লাগবে, অর্থাৎ এখানে যে এরকম হ্যাঁ ভাবে একটা। আপনার অধীনে আমি বা আমার অধীনে আপনি, মানে এই যে বিষয়টা এখান থেকে এবং আমি যা বলবো আপনাকে তোমাকে শুনতে উদ্যোগ হবে। আসতে হবে না, এখানে সমঝোতা, সিনথেসিস, সমন্বয় ঘটাতে হবে। যত বেশি সিনথেসিস হবে, সমন্বয় ঘটানো যাবে, তত বেশি ডেভেলপ হবে এবং তত বেশি স্বার্থ সুরক্ষিত হবে। একদম। ওই জায়গাটায় আমরা যেতে চাইছি না। ওই যে অজ্ঞতাটা, ওখানটাই অজ্ঞতার অবস্থাটার দূরীকরণ আমাদের কিভাবে করা যায়, ওই জায়গাটায় চিন্তা করতে হবে, নারী পুরুষ নির্বিশেষে, ঠিক, ওরকম আলাদা নয়। একদমই ওই তাই। ব্যাপারটা আসলে হয়তো হবে, কিন্তু মানে সেইভাবে আমরা এগোতে পারছি না, তবে এগোবো, মানে পারবো, এই প্রত্যাশাটা রাখতে হবে। তা আপনি কি মনে করেন যে লেখার মাধ্যমে এই সমাজ পরিবর্তন করা সম্ভব? লেখার মাধ্যমে শুধু করা সম্ভব নয়, কিন্তু লেখার মাধ্যমে একটা দিকে খুব ধাক্কা লাগে যখন পাঠকরা মানে বিভিন্ন লেখার মধ্য দিয়ে মানে একটা বিষয় মানে পরিষ্কার হয়ে যাবে যে না, এখানটায় তো মানে এইরকম একটা গ্যাপ ছিল, এটা তো আসলে এরকম নয়। তখন পাঠকরা আবার প্রত্যেকেই মানে যার যার মতো করে চেতনার বই প্রকাশ ঘটাবে। তো এইভাবে একে অপরের সঙ্গেই মানে প্রত্যেকের বই প্রকাশ যখন পজিটিভ করতে থাকবে এবং এর মধ্যে দেখার মধ্যে জানার মধ্যে আমরা সব কিছু তো আমাদের চলার পথে কখনো পড়ে, কখনো দেখে, হ্যাঁ, কখনো শুনে আমরা আমাদের নিজেদের তৈরি করি, এটাই স্বাভাবিক। যারা রিসার্চ করেন তারাও ঠিক মানে আগে যারা কি করে গেছেন, আগের একজন সায়েন্টিস্ট, ওই সায়েন্টিস্টেরই কী করেছেন সেই ইতিহাস থেকে শিক্ষা নেয়, সেই বিজ্ঞান থেকে শিক্ষা নেয়, এটা তার মানে পর্যবেক্ষণ পরীক্ষণ থেকে শিক্ষা নিয়ে। তাই কাজেই সমাজেও ঠিক আমরা প্রত্যেকের কাছ থেকে এইভাবে জেনে শিখে দেখে নিজেদের তৈরি করে আমরা যদি সেইভাবে এগোই, অবশ্যই সঠিক, অবশ্যই সমাজ বদলানো যাবে। হ্যাঁ, ঠিক, ধন্যবাদ স্যার আবারও আপনাকে। তো এরপরে আবারও জানতে চাইবো যে বর্তমান প্রজন্মের পাঠকরা কিভাবে আপনার লেখাকে গ্রহণ করছে? আমি যতটুকু দেখছি আছে, মানে ডিফারেন্স আছে, পাঠকদের মধ্যে মতানৈক্য আছে, তারপরও পজিটিভ সারাই পাচ্ছে। আমার কাছে মানে পজিটিভই মনে হচ্ছে। নেগেটিভ কিছু মতামত আসে, কিন্তু সেগুলো মানে আমার সরাসরি আসলে পরে এটা সুবিধা হয়, কিন্তু সরাসরি না আসলে অনেক সময় একটু সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু যখন কোনো পাঠকের মতামত সরাসরি লেখকের কাছে চলে আসবে বা লেখক সেই ব্যাপারে কথা বলার সুযোগ পাবে, তখন একটা সলিউশন খুঁজে পাওয়া যায়। তো পাঠকদের জন্য কি বলবেন, কি বার্তা দেবেন আপনি? যারা পাঠক বা যারা লিখতে চাইছে তাদের জন্য কি বার্তা দেবেন আপনি? পাঠকদের জন্য আমার বার্তা থাকবে যে আমরা যত লেখাই পড়ি না কেন, আমরা যারা পড়ি তারাই তো পাঠক। তা আমরা আমাদের চেতনা অনুযায়ী সেই লেখাগুলো, সে নেগেটিভ পর্যায়ের লেখাই লিখুক বা পজিটিভ পর্যায়ের লেখাই লিখুক, বা পজিটিভই মনে হোক বা নেগেটিভ মনে হোক, মানে কার্যকারণ সম্পর্কটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। কোন পরিস্থিতিতে লেখক লিখেছেন ওই ব্যাপারগুলো খুঁজে বের করতে হবে এবং ওই খুঁজে বের করার মধ্য দিয়ে ওদের থেকে নির্যাস বের করে আমাদের চেতনার সঙ্গে মিলিয়ে আমাদের চিন্তা যাতে সঠিক পথে এগোয়, পজিটিভ ওয়েতে এগোয় এবং পজিটিভ লেখা আমরা মানে সমাজের জন্য লিখতে পারি। কাজেই পজিটিভ যখন লিখতে পারবো, প্লাসে প্লাসে প্লাস, তখন সেরকম একটা সমাজই আমরা দেখবো এবং লেখকদের মধ্যে একটা চেতনা অন্যরকমভাবে আসবে। একদম ঠিক, ঠিক বলেছেন। ধন্যবাদ। এরপরে আবারও আসবো আপনার কাছে যে আপনার মতে একজন লেখকের সামাজিক দায়িত্ব কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? লেখকের সামাজিক দায়িত্ব এবং দায়বদ্ধতা অনেক বেশি। কারণ একটা লেখা লিখে দিলাম, আমার যা মন চাইল লিখলাম, আমার চেতনা অনুযায়ী আমি লিখলাম, যত মত তত পথ, এটাও আমরা জানি। তো সেই হিসাবে আমার যেমন চেতনা আমি লিখবো চেতনা অনুযায়ী, যদি আমার লিখতে ইচ্ছা করে। তো আমাকে ভাবতে হবে যে আমি যেটা ভাবছি এবং আমার চেতনার টাওয়ারে যেটা ধরা পড়ছে, সেটা সামাজিকভাবে এবং মানবাধিকার বিষয়ে কতটুকু পজিটিভ, সেটা আগামী দিনের শিশুরা যখন বড় হবে এবং এখন যারা পাঠক আছে, যারা আমার লেখাটা পড়বেন,
উনি এই লেখা থেকে কী নিতে পারবেন, কতটুকু নিতে পারবেন। তো কাজেই আমাকেও সেইভাবে লিখতে হবে, চিন্তা করতে হবে, যাতে নেগেটিভ দিয়ে টান না করে। ঠিক পাঠকরাও যেন তাদের চেতনার সঙ্গে পজিটিভ বিষয়গুলো নিয়েই পজিটিভলি বলতে চিন্তা করেন এবং পজিটিভলি সেটা এগিয়ে নিয়ে যেতে পারেন, আমি সেই প্রত্যাশাই রাখবো। বাহ, ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে আবারও। এরপর স্যার আমরা আবারও জানতে চাইবো, আমরা সময়ের একদম শেষে পৌঁছে গেছি। তো এরপরে আবারও আসবো আপনার কাছে যে আগামী দিনে আপনি কোন বিষয়গুলো নিয়ে লিখতে চান, একটু জেনে নেবো আপনার কাছ থেকে। দেখুন, অ্যাকচুয়ালি লেখালেখি আর যেহেতু মুক্তমনা মানে চলতে চাই, সেটা আমি আমার স্বাধীনতা ভোগ করতে চাই এবং প্রত্যেকের স্বাধীনতা ভোগ করুক, এটাও আমি চাই। যার যেটা ভালো লাগবে সে সেটা চিন্তা করবে, সেটাই লিখবেন, সেই লাইনেই লিখবেন। তবে আমি যতটুকু বুঝি, যেহেতু মানবাধিকার শব্দটা এখানে এসছে, নারীর গুরুত্ব এসছে, অর্থাৎ সামাজিক মূল বিষয়ে যে কী পয়েন্ট যে ওটাই চলে এসছে, মানবাধিকার বা নারীর গুরুত্ব। তো আমরা সাহিত্যের মধ্য দিয়ে বা সাহিত্যিকার যারা মানে কবিতা বা অন্যান্য গল্প বিষয় নাটক যাই লেখালেখি হোক না কেন, আমি মনে করি আমাদের এই বর্তমান যে আধুনিক সমাজ ব্যবস্থা, এই আধুনিক সমাজ ব্যবস্থাটা মূলত রাজনীতি নির্ভর। তো এই রাজনীতি নির্ভর সামাজিক ব্যবস্থায় রাজনীতি যদি সঠিক পথে না চলে, না এগোয়, তাহলে সমাজের প্রতিটি বিষয়ের উপরে তার ছাপ পড়ে। তো সেই রাজনীতি যাতে সঠিক পথে চলতে পারে, এবং রাজনীতি যারা করেন, মূলত রাজনীতি আমরা সবাই করি, যেহেতু ভোটাধিকার আছে, আমরা ভোট দিই, তারপরও সরাসরি যারা রাজনীতি করেন তাদের বিষয়গুলোই আমাদের উপরে প্রভাব বেশি পড়ে। তো মূলত আমরা সবাই তো এই সমাজ থেকে গড়ে উঠি। এই সমাজ যাতে সুন্দর এবং সুশৃঙ্খল পথে চলে এবং রাজনীতি যাতে সঠিক পথে চলে, কাজেই আমরা ওই বিষয়গুলোর উপর যদি আমরা বেশি গুরুত্ব দিই, অর্থাৎ মূল বিষয়গুলো যদি সঠিক পথে চলতে পারে, তাহলে সমাজের যত স্তর আছে সবগুলো স্তর সঠিক পথে চলবে। তার জন্য আমি মনে করি বেশিরভাগ লেখকদেরই মানে রাজনীতি সে পেশির নীতি বা মানে জোর জবস্তি এমন কিছু নয়। আগে যেমন রাজাদের পেশির নীতি বা যাদের জোর বেশি তারাই সব কিছু করতো, ওই বিষয়গুলো। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় মানে রাজনীতি হচ্ছে নীতির রাজ। এটা আমাকে ওইভাবে বুঝতে হবে যে রাজনীতি নীতির রাজ। কাজেই ঠিক নৈতিকভাবে সুন্দর এবং সুশৃঙ্খল পদ্ধতিতে রাজনীতি চলতে পারে, তবে আমাদের সমাজ এবং সমাজের প্রতিটি স্তর সুন্দরভাবে চলতে পারবে। সেইভাবেই লেখালেখি মানুষের মধ্যে সেই চেতনায় লেখালেখি হোক, এটাও আমি প্রত্যাশা করি। ধন্যবাদ স্যার। তো সমাজ যাতে সুন্দর হয়, আমাদের পৃথিবী যাতে সুন্দর হয়, এই কারণে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে প্রকল্প আমাদের নিয়েছেন আমাদের প্রেসিডেন্ট স্যার, এই নেতৃত্বে সারা দেশ জুড়ে চলছে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে, তা সত্যি একটি যুগান্তরকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম, ছাত্র সমাজ, সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। চলুন আমরা একযোগে গাছ লাগাই এবং একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি এবং আগামী প্রজন্মকে একটা সবুজ পৃথিবী উপহার দিই এবং তারা দেখতে পাক আমাদের পৃথিবীটা কত সুন্দর। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। তার আগে জানাবো আমাদের উপস্থিত স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।